বিসমিল্লাহির রহমানির রহিম। বায়োস্ট্যাট থেকে দুটো প্রশ্ন হয়। আমি যেখানে যে ছবিটা দিয়েছি সেটা ইয়া থেকে, এই যে ম্যাট্রিক্সের একটা বই থেকে, বায়োস্ট্যাটিস্টিক, এগুলো পড়লেই হবে। আচ্ছা, ভেরিয়েবল কাকে বলি? প্রথমে ভেরিয়েবলের আর এক নাম হলো ডাটা। কোনো ধরনের এটা ডেফিনিশন পরীক্ষাতে আসবে না, কিন্তু ভেরিয়েবল কোনগুলো? এই যে হাইট, ওয়েট, এজ, সেক্স, হিমোগ্লোবিন, ব্লাড প্রেশার, এগুলোই হলো ভেরিয়েবল বা ডাটা। ভেরিয়েবলের অ্যাট্রিবিউট অফ এ পারসন, অবজেক্ট, ফেনোমেনন দ্যাট ক্যান ডিফারেন্ট ভ্যালুস, অর্থাৎ বিভিন্ন মান যেগুলোর থাকে সেই বিভিন্ন মানগুলোকেই বলা হয়ে থাকে ভেরিয়েবল। সেটা হতে পারে কোনো পার্সনের, কোনো বস্তুর হতে পারে, এই ধরনের। দুই ধরনের ভেরিয়েবল এখানে বলতেছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, একটা ভেরিয়েবল যদি কারোর উপর নির্ভরশীল না হয় সেটা ইন্ডিপেন্ডেন্ট, আর যদি নির্ভরশীল হয় সেটা ডিপেন্ডেন্ট। কীরকম উদাহরণ আছে, উদাহরণ দিই। যেমন সল্ট ইনটেক আপনার ইচ্ছার উপর নির্ভর করে লবণ খাওয়া, কিন্তু সল্ট ইনটেকের কারণে হাইপারটেনশন হয়, সেইটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হাইপারটেনশনটা ডিপেন্ডেন্ট অন সল্ট ইনটেক, সো হাইপারটেনশনটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ইন্ডিপেন্ডেন্ট সল্ট ইনটেক। এরকম আরও 2-3টা উদাহরণ এখানে দেওয়া আছে। আচ্ছা, এছাড়া ইন্টারভেনিং ভেরিয়েবল দেখা গেল ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্টের মাঝে আরও একটা ভেরিয়েবল ঢুকে গেল, তখন ওইটাকে বলি ইন্টারভেনিং ভেরিয়েবল। যেমন সল্ট ইনটেক করলে হাইপারটেনশন হয়, হাইপারটেনশন থেকে এমআই হয়। এই যে মাঝখানে হাইপারটেনশন থেকে এমআই হলো, এইটা হলো ইন্টারভেনিং। আলটিমেটলি কিন্তু সল্ট ইনটেক থেকেই এমআই হলো। এই মাঝখানেরটার নাম হলো কি বলে, হাইপারটেনশনটা হলো ইন্টারভেনিং ভেরিয়েবল। এছাড়া আর একটা আছে কনফাউন্ডিং ভেরিয়েবল। যদি কোনো ভেরিয়েবল ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট দুইটাকে ইনফ্লুয়েন্স করে, তখন সেটাকেই বলতেছি আমরা কনফাউন্ডিং ভেরিয়েবল। যেমন যদি কোনো পেশেন্ট ওবেসিটি হয়, তার এমআই হয়, ওবেসিটি এটা ইন্ডিপেন্ডেন্ট, এটার কারণে এমআই হয়, সেটা হলো ডিপেন্ডেন্ট। কিন্তু হাইপারটেনশন আরেকটা, এর মাঝে আরেকটা ভেরিয়েবল, যেটা এই যে ওবেসিটি থেকে হাইপারটেনশন হয়, আবার হাইপারটেনশনের কারণে এমআই হয়, যেটা এই হাইপারটেনশন, ওবেসিটি এবং এমআই দুইটাকে ইনফ্লুয়েন্স করতেছে, এবং এর রেজাল্টকে, অর্থাৎ এই যে ডিপেন্ডেন্সি ওবেসিটি থেকেই যে এমআই হবে, এর মাঝখানে এই দুইটাকেই, এমআই এবং ওবেসিটি দুইটাকে ইনফ্লুয়েন্স করতে পারে। এই দুইটাকেই যদি ইনফ্লুয়েন্স করতে পারে যে ভেরিয়েবলটা, সেটাই হলো কনফাউন্ডিং ভেরিয়েবল। এছাড়া আছে কোয়ালিটেটিভ, এই যে ডাটা বা ভেরিয়েবল একই জিনিস, সেটা ভাগগুলো আছে এবার কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ কী ধরনের আছে? যেগুলো কাউন্ট করতে পারি, যেগুলো মেজার করতে পারি, সেগুলো কন্টিনিউয়াস। যেমন কন্টিনিউয়াস ডাটা, কন্টিনিউয়াস ডাটা কি 150 থেকে 180 সেন্টিমিটার, এই যে একটা কন্টিনিউয়াস ভ্যালু, এটা একটা। আবার ডিসক্রিট ডাটা, যেমন ক্লাসের মধ্যে 20টা স্টুডেন্ট আছে, এই যে নাম্বার সংখ্যা, এটাই হলো ডিসক্রিট ডাটা। আর কোয়ালিটেটিভ ডাটা কি? যেগুলোকে সংখ্যায় এভাবে মেজার করা যায় না, কিন্তু সেটার একটা কি থাকে, মান থাকে। যেমন সেক্স, মেল, ফিমেল, স্কিন কালার, ব্ল্যাক, হোয়াইট, এই যে এটাকে আপনি সংখ্যা দিয়ে গুনতে পারবেন না, কিন্তু একটা কি থাকে, তার একটা কোয়ালিটেটিভ মান থাকে। এগুলো কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন নমিনাল, এজ, সেক্স, যেমন মেল, ফিমেল, এইরকম এগুলোকে নমিনাল বলতেছি, যেগুলোকে উইদাউট গ্রেডিং বা র্যাঙ্কিং করা যায় না। এছাড়া আছে অর্ডিনাল, যেগুলোকে র্যাঙ্ক করা যায়, সেগুলো হলো অর্ডিনাল। যেমন মাইল্ড, মডারেট, সিভিয়ার, এগুলোকে একটা গ্রেড করা যায়। আর এগুলা এছাড়া কিছু কিছু ডাটা আছে যেগুলো কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুই ভাগেই করা যায়। যেমন 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, এটা হলো কোয়ালিটেটিভ। হ্যাঁ, ইনকাম স্ট্যাটাস 10,000 টাকা, এটা কোয়ান্টিটেটিভ হলো, কিন্তু ইনকাম স্ট্যাটাস গুড, এটা হলো কোয়ালিটেটিভ। তাহলে ইনকাম স্ট্যাটাস দুই ভাগেই কী করা গেল, এক্সপ্রেস করা গেল। এইটা একটা। আচ্ছা, ডাটা বা ভেরিয়েবল যেগুলো বললাম ওই সম্বন্ধেই কথাবার্তা, ওই জন্য এখানে দিয়েছে। আচ্ছা, এছাড়া এই যে ডাটা এবং ভেরিয়েবলগুলোকে বিভিন্নভাবে এক্সপ্রেস করা যায়, সেগুলো হলো গ্রাফস এবং ডায়াগ্রামের মাধ্যমে। কী করা যায় গ্রাফের মাধ্যমে, কী করা যায়, কোয়ান্টিটেটিভ ডাটাগুলোকে গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করতে হয়। এটা কিন্তু খুবই পরীক্ষায় আসে। কোয়ান্টিটেটিভ ডাটাগুলো নিচের কীভাবে প্রেজেন্ট করা যায়। কোয়ান্টিটেটিভ ডাটা, যেমন 1000 মানুষের বয়স, 1000 মানুষের বয়স আছে, তো বয়স তো একটা সংখ্যা, এই সংখ্যাটা হলো কোয়ান্টিটি। এই কোয়ান্টিটিটা কীভাবে এক্সপ্রেস করা যাবে? হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ, স্ক্যাটার ডট ডায়াগ্রাম এবং লাইন চার্ট, এগুলোর নামগুলো খুব মুখস্থ করতে হবে। এছাড়া কোয়ালিটেটিভ ডাটার জন্য
হলো ডায়াগ্রাম ইউজ করা হয়। কি কি ডায়াগ্রাম আছে? সিম্পল ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম, পিক্টোগ্রাম, ম্যাপ ডায়াগ্রাম। তাহলে এই দুই পিক্টোগ্রাম আর ম্যাপ ডায়াগ্রাম এগুলো কিন্তু কি ডায়াগ্রাম। তো এগুলোর সম্বন্ধে কি করা যাবে? কোয়ালিটেটিভ ডাটা। সো কোয়ালিটেটিভ ডাটা কিসের মাধ্যমে প্রকাশ করা যায়? ম্যাপ, পিক্টোগ্রাম, পাই, বার, এগুলো কিন্তু খুবই পরীক্ষায় আসে। এবার আমরা একটু খালি নাম দেখে যাই। এই যে লম্বা লম্বা দেখতেছেন হিস্টোগ্রাম, এখানে কি কি টিউবারকুলিন রিয়াকশন ইন মিলিমিটার, আর এখানে ফ্রিকোয়েন্সি। অর্থাৎ দেখা গেছে যে 10 মিলিমিটার পাওয়া গেছে এই যে 5 জন মানুষের, এরকম উপরে ফ্রিকোয়েন্সি মানুষের আর নিচে হলো ইয়ে। আচ্ছা, এখন এইটা হলো কি বলে হিস্টোগ্রাম। তো হিস্টোগ্রাম এই যে প্রত্যেকটা এগুলো একটু বর্ণনা আর কি, আপনার নাম কটা মুখস্থ করলেই হবে, শুধু জাস্ট জানার জন্য কোনটা জিনিস কি এটা একটু জিনিসগুলো দেখা। হিস্টোগ্রাম, তাহলে হিস্টোগ্রাম গেল। এরপরে ফ্রিকোয়েন্সি পলিগন আছে। এই যে হিস্টোগ্রামগুলোর মিড পয়েন্টগুলো যোগ করলে একটা কার্ভ হয়। এই যে প্রত্যেকটার মিড পয়েন্ট যোগ করলে একটা কার্ভ হয়। এইটা একটা কার্ভ। এইটা কার্ভ সাধারণত ফ্রিকোয়েন্সি কার্ভ বলা হয়। এটার নাম হলো, এই যে ফ্রিকোয়েন্সি কার্ভ প্রথমে উঠলো তারপর ধীরে ধীরে নামলো, এই যে ডিস্ট্রিবিউশনটা এটার নাম হলো গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। এটা কিন্তু অনেক সময় পরীক্ষা আসে, গাউসিয়ান ডিস্ট্রিবিউশন আছে। এখন এই ফ্রিকোয়েন্সি কার্ভটার কিছু ক্রাইটেরিয়া আছে, কীরকম হবে, মাঝখানটা কীভাবে নির্ধারিত হবে। তারপরে এই যে প্রথমে মাঝখানটা, তারপর থেকে 1 ঘর পর্যন্ত 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপর থেকে আর 1 ঘর গেলাম 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপর আর গেলাম 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত। এগুলো বলা হয় 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত গেল। আচ্ছা, এখন এটার কিছু ক্রাইটেরিয়া আছে, আমরা সামনেও পড়বো এখানেও পড়তেছি। এটা একটা বেল শেপ কার্ভ। এটা বাইলেটারালি সিমেট্রিক্যাল, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যতটুক, এখান থেকে একদিকে যতটুক, এদিকে এখান থেকে এইদিকেও ততটুক, এগুলো বাইলেটারালি সিমেট্রিক্যাল। আর মাঝখানের যে মিড পয়েন্টটা, সেটা হাইয়েস্ট পয়েন্টটা মিন মোড মিডিয়ান দিয়ে সাধারণত ওইটা কি করা হবে, নির্ধারণ করা হবে। এখন মিড মোড মিডিয়ান পর্যন্ত কি জিনিস সেটা আমরা আসতেছি। 50% অ্যাভাব এবং 50% বিলো দ্য মিন মানের মধ্যে থাকবে। এখন মিন মান কী জিনিস সেটা আমরা আসতেছি। অর্থাৎ 100টা যদি ভ্যালু হয়, তার মধ্যে যদি এভারেজ হয়, মানে এভারেজ যে মানটা হবে, যদি তার 50 ভাগ উপরে এভারেজ মান যদি হয়, 100 জনের যদি বয়স নির্ধারণ করলাম সাপোজ, তার মধ্যে গড় বয়স যদি হয় সাপোজ 45, তো 50 জনের বয়স থাকতে হবে 45-এর উপরে, আর 50 জনে থাকতে হবে 45-এর নিচে, এই গড়। আচ্ছা, ম্যাক্সিমাম ভ্যালু থাকবে হলো মিনের কাছাকাছি থাকবে, এই যে 6 নম্বর পয়েন্ট। আর 65% থাকবে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে, অর্থাৎ 95, তারপরে 2 এর মধ্যে থাকবে হলো 95, 3 এর মধ্যে থাকবে হলো 99। অর্থাৎ একটা ভ্যালুকে যদি আমি কতগুলো মান, 100 জনের বয়সকে সাপোজ এরকম করে সাজাই, তাহলে মোটামুটি 68, 100 জনের মধ্যে 68 জনের বয়স এই দুইটার মধ্যেই চলে আসবে। অর্থাৎ 800, এই প্রথম ঘর থেকে তৃতীয় এই 3টে ঘরের মধ্যে 68 জনের বয়স থাকবে। 95 জনের বয়স থাকতে হবে এর মধ্যেই, 95 জন লোক চলে আসবে। আর 99 লোক এই 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে 3টে ঘর পর্যন্তই সব 99 জন লোকের বয়স চলে আসবে, এরকম। আচ্ছা, স্ক্যাটার ডট, এই যে এখানে একদিকে হাইট আর ওয়েট দেখা গেলো 5 ফুট লোকের 5 ফুট লোক জোগাড় করা হয়েছে, সাপোজ 10 জন, সেই 5 ফুট লোকের ওজন মাপা হয়েছে। দেখা গেলো যে যাদের ওজন হাইট 5 ফুট, তাদের সবার ওজন প্রায় 70 কেজির মতো। তো 70 কেজির এখানে এই যে 70-এর কাছাকাছি ডট 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 দিয়ে রাখা হবে। হাইট হলো 5 ফুট, একজনের মনে করেন 70, 69 বা 71, এই যে ওই জায়গাগুলোতে ডট দিয়ে একটা স্ক্যাটারলি একটা ডট দিয়ে প্রকাশ করা হয়। সো এই যে স্ক্যাটার ডায়াগ্রাম এটাকে বলা হয়। আচ্ছা, এছাড়া লাইন হিসেবে প্রকাশ করা হয়, লাইন দিয়ে একদিকে একটা ভ্যালু আর একটা ভ্যালু দিয়ে লাইন করে প্রকাশ করা হয়। এছাড়া বার ডায়াগ্রাম, একদিকে এই যে মাস, আর মনে করেন প্রথম মাসে ডায়াগনোসিস কত, দ্বিতীয় মাসে ডায়াগনোসিস, মানে সাপোজ এটা কোভিড দিয়েও হতে পারে, মার্চ মাসে ডায়াগনোসিস কতটা, এপ্রিল মাসে কতটা ডায়াগনোসিস, সংখ্যা। এই মাল্টিপল বার ডায়াগ্রামও ইউজ করা যেতে পারে।
আচ্ছা, এগুলো ডায়াগ্রাম তাহলে আমরা দেখলাম যে কোয়ালিটেটিভ ইয়ার জন্য এই যে পাই ডায়াগ্রাম, এই যে কোয়ালিটেটিভ ডাটার জন্য পাই ডায়াগ্রামও আমরা ইউজ করতে পারি। পিক্টোগ্রাম কী জিনিস? এই যে ছবি, এগুলো কিন্তু কোয়ালিটেটিভ ডাটা প্রকাশ করার জন্য। আচ্ছা, কি এটা? শিশু মৃত্যুর হার। এবার 1960 সালে শিশু মৃত্যুর হার ছিল, পিকচার দিয়ে দেওয়া পিক্টোগ্রাম, পিকচার মানে পিক্টোগ্রাম। শিশু মৃত্যুর হার ছিল বেশি, তারপর ধীরে ধীরে কমতেছে। ম্যাপ ডায়াগ্রাম, জেলার একটা ম্যাপের জেলার কোন জায়গায় করোনার হার বেশি এরকম ম্যাপ দিয়ে যদি প্রকাশ করি সেইটাই হলো ম্যাপ ডায়াগ্রাম। সো এগুলো হলো ডায়াগ্রাম। তো ডায়াগ্রাম সাধারণত কোয়ান্টিটেটিভ ডাটা প্রেজেন্ট করার জন্য, কোয়ালিটেটিভ ডাটা প্রেজেন্ট করার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, পপুলেশন কাকে বলা হয়? একটা গ্রুপ অফ দ্য পিপল অর পারসন, যেটাকে আমরা পরীক্ষা বা অবজারভেশন করব, সেটাই হলো পপুলেশন। এখন এটা যে পপুলেশন মানে যে পিপল হতে হবে এরকম নয়, একটা ইনঅ্যানিমেট অবজেক্টও হতে পারে। একটা হতে পারে সাপোজ আমরা অবজার্ভ করলাম যে একদল একটা এলাকার মধ্যে যতগুলো কুকুর আছে সেগুলোর রেবিজ আক্রান্ত কিনা এইটা, এই যে সবগুলো কুকুরকে নেওয়া হলো, এটাও একটা পপুলেশন। সো সব পপুলেশন মানে যে সবসময় মানুষ হতে হবে এরকম না। পপুলেশন শব্দের অর্থ হলো একটা গ্রুপ যেটাকে আমরা স্টাডি করব, সেইটাই হলো পপুলেশন। এটা হোমোজেনাস হতে পারে, হেটেরোজেনাস হতে পারে, ডাইনামিক হতে পারে, অ্যাডাইনামিক হতে পারে, স্ট্যাটিক হতে পারে। স্ট্যাটিক মানে স্থির, যেমন একটা আমাদের মেডিকেল কলেজে 220 জন প্রত্যেকবারে ভর্তি হয়, এই যে 220 জন, এটা হলো স্ট্যাটিক। আর ডাইনামিক কি? যেটা আমাদের প্রত্যেকবার ফার্স্ট ইয়ারে 120 জন ভর্তি হয়, কিন্তু ওরা তো থাকে না, চলে যায়, আবার নতুন করে স্টুডেন্ট ভর্তি হয়। এই অথবা স্টুডেন্ট মানে ওয়ার্ডের মধ্যে ভর্তি পেশেন্ট সব সময় একবার স্থির নয়, কোনোদিন বেশি কোনোদিন কম হয়, এই হলো কি বলে ডাইনামিক। আর হোমোজেনাস সবগুলো যদি একই রকমের পপুলেশন হয়, যেমন একটা এলাকায় 50 বছর বয়সের লোক, সবাই 50 বছর, তো হোমোজেনাস পপুলেশন। আর একটা এলাকায় মানুষ, হ্যাঁ, সেই মানুষ হলো হেটেরোজেনাস, কম বয়স্ক বেশি বয়স্ক অনেক ধরনের থাকতে পারে। এই আচ্ছা, স্যাম্পল কি এবং স্যাম্পলিং কি? এই যে পপুলেশন একটা গ্রুপ, বিশাল একটা গ্রুপ, তার মধ্যে থেকে আমরা একটা অংশ নিয়ে পরীক্ষা করব, সেইটার নাম হলো স্যাম্পল। আর যে মেথডে আমরা এই যে পপুলেশনটাকে সিলেক্ট করব, পপুলেশনের মধ্যে একটা অংশ সিলেক্ট করব, সেইটার নামে হলো স্যাম্পলিং। এইটাই হলো কথা। এখন স্যাম্পলিং কয়েকভাবে করা যায়, একটা হলো র্যান্ডম স্যাম্পলিং আর একটা হলো নন র্যান্ডম স্যাম্পলিং। র্যান্ডম স্যাম্পলিং মানে আমি আন্দাজি নেব, লটারির মাধ্যমে নেব, এরকম ওই পপুলেশন থেকে আমি একটা অংশ সিলেক্ট করব, যেটার উপরে আমি এক্সপেরিমেন্ট চালাবো বা রিসার্চ করব, সেইটাই হলো আন্দাজি যদি নেই বা লটারিভাবে নেই, সেইটার নামই হলো র্যান্ডম স্যাম্পলিং। সেটার আরও নাম আছে, এটাও পরীক্ষায় আসে। নন বায়াসড, বায়াসড মানে কি? বায়াসড মানে হলো ওইটার প্রতি আমি হওয়া, মানে ঝুঁকে যাওয়া আর কি। সো যদি আমি লটারিভাবে নিচ্ছি তো ওখানে আমার বায়াসড হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং এটার কোনো ওখানে কোনো পারপাস থাকবে না আমার, আমি লটারির মাধ্যমে দিয়েছি, নিজে ইচ্ছা করে নিতে পারবো না। এই যে নন পারপাসিভ, আনবায়াসড এবং প্রবাবিলিটি মানে নিজে নেবো, করে লটারি করে নেব, যতটুকু সম্ভাবনা ততটুকু উঠবে আর কি, সম্ভাব্যতার ভিত্তিতে ওঠে। এছাড়া এটার নাম হলো রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং। আর নন র্যান্ডমাইজ, পারপাসিভ, বায়াস, নন প্রবাবিলিটি এবং পারপাসিভ স্যাম্পলিং, এই একই নাম সবগুলোর। আচ্ছা, কি ধরনের স্যাম্পলিং আছে র্যান্ডম স্যাম্পলিং? কি ধরনের? সিম্পল, সিস্টেমিক, স্ট্র্যাটিফাইড, মাল্টিফেস্ট এবং ক্লাস্টার, এগুলো সবগুলোই হলো র্যান্ডম স্যাম্পলিং। আর নন র্যান্ডম স্যাম্পলিং কোনগুলো? কনভেনিয়েন্স, কোটা, অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং, এগুলো নন র্যান্ডম। এগুলোর নামগুলো মুখস্থ রাখতে হবে, পরীক্ষা প্রশ্ন আসে। এই যে র্যান্ডম স্যাম্পলিং করলাম বা লটারি করে আমরা একটা পপুলেশন নিলাম, এখানে কি উপকার? বায়াসনেস নাই। তারপরে এখানে অ্যালাউস এস্টিমেশন অফ এরর, হ্যাঁ, এছাড়া এটা মোর অথেন্টিক। আর কিন্তু এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, এক্সপেন্সিভ হয়, ইনকনভিনিয়েন্ট এবং টাইম কনজিউমিং, আর হলো প্রবলেম হয় বেশি, টেকনিক্যালি স্কিল পারসন এটার জন্য লাগে, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। এছাড়া সিস্টেমিক স্যাম্পলিং কি? এক নির্দিষ্ট, সাপোজ আমি 300, এই যেখানে দিয়েছে 360টা হেলথ কমপ্লেক্সের থেকে আমি 20টা স্যাম্পল নেব, 20টা করবো আর কি, 20টা হেলথ কমপ্লেক্স সিলেক্ট করবো। কীভাবে করবো? এই 20 ভাগ 360 দিলে দেখা গেলো 18 আসলো, তা প্রথমটা নেব হেলথ কমপ্লেক্স, তারপর 18টা পরে আর একটা নেব, তার 18টা পরে আর একটা নেব, এবার 18টা বাদ আমি একটা হেলথ কমপ্লেক্স সিলেক্ট করবো। এই যে সিলেকশন করলাম, এইটাই হলো সিস্টেমিক স্যাম্পলিং। আর স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং হলো ধাপে ধাপে স্যাম্পলিং করা। যেমন
আমি প্রথমে বিভাগ থেকে 10টা স্যাম্পল নিলাম, তারপরে ডিস্ট্রিক্ট থেকে 20টা স্যাম্পল নিলাম, তারপরে আবার থানা থেকে 20টা, এই যে থানা থেকে 20টা স্যাম্পল নিলাম, তারপর ইউনিয়ন থেকে 20টা স্যাম্পল নিলাম, এভাবে ধাপে ধাপে চলে যাচ্ছে। এটা হলো মাল্টি স্টেজ স্যাম্পলিং। আচ্ছা, এরপরে হলো স্টেডিফাইড স্যাম্পলিং। স্টেডিফাইড কি? সাপোজ একটা এলাকার মানুষকে আমি এই যে ছোট, বড়, চাইল্ড, অ্যাডাল্ট এবং ওল্ডার এই 3 শ্রেণীতে ভাগ করলাম, ভাগ করে 3 শ্রেণী থেকে 20টা 20টা করে স্যাম্পল নিলাম। এটার নাম হলো স্টেডিফাইড স্যাম্পলিং। আর মাল্টি ফেজ স্যাম্পলিং কাকে বলা হয়? এটা কয়েকটা ফেজে করা হয়। প্রথম ফেজে একভাবে নেওয়া হবে, দ্বিতীয় ফেজে, যেমন প্রথম ফেজে 5000 পপুলেশন আমি নিলাম, একটা ক্লিনিক্যালি পজিটিভ টিউবারকুলোসিসের ক্লিনিক্যাল ফিচার পজিটিভ। তারপরে এখান থেকে 5000 থেকে এরকম 2000 লোক সিলেক্ট করলাম। এই 2000 থেকে আবার আমি 750 জন লোককে এমটি টেস্ট করে পজিটিভ পাওয়া গেল। এই এমটি টেস্ট করে 750 জনকে পাওয়া গেল। এটা হলো সেকেন্ড ফেজে। তো এইটা হলো এই যে এক ফেজে একভাবে নিলাম, একটা সিমটম দিয়ে নিলাম, পরের ফেজে আর একটা পরীক্ষা করে তাই আমি সিলেক্ট করলাম। এইটা মাল্টি ফেজ স্যাম্পলিং বলা হয় এটাকে আর কি। আর ক্লাস্টার স্যাম্পলিং হলো ইনভলভ স্টাডি এবং দ্য ভেরিয়াস ওয়ার্কিং পপুলেশন গ্রুপ, যেমন হসপিটাল ওয়ার্কার, জুট মিল ওয়ার্কার, এদের মধ্যে থেকে ওয়ার্কার, বিভিন্ন জায়গায় ওয়ার্কার বা বিভিন্ন ওয়ার্কিং গ্রুপস থেকে যে আমরা স্যাম্পলিং করি সেটাই হলো ক্লাস্টার স্যাম্পলিং। তো এগুলোর নামগুলো একটু মনে রাখতে হবে, আর নন প্রবাবিলিটির নামগুলো মনে রাখতে হবে। পারপাসিভ স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং। কোটা স্যাম্পলিং, পারপাসিভ স্যাম্পলিং কি? পারপাসিভ হলো এটা আমি নিজের ইচ্ছা মতো নেব। হ্যাঁ, যেমন আমি একটা শুধু এমসিএস ক্লিনিককে সিলেক্ট করলাম যে ওই এমসিএস ক্লিনিকটাকে আমি স্যাম্পলিং করব, একটা নির্দিষ্ট, এইটা হয়ে গেল। আর কোটা স্যাম্পলিং কি? প্রত্যেকটার জন্য আলাদা কোটা থাকবে। আমি 30% ওল্ডার পেশেন্ট থেকে স্যাম্পল নেব, 40% ইয়াং পেশেন্ট নেব, হ্যাঁ, 30% চিলড্রেনকে আমি সিলেক্ট করব। এই যে পার্সেন্টেজ দিলাম প্রত্যেকে, এইটাই হলো কোটা। আচ্ছা, এখন আমরা আছি সেন্ট্রাল টেন্ডেন্সি। আমরা একটা কার্ভ দেখলাম, সেটা বেল শেপ বললাম, এটা হলো নর্মাল ফ্রিকোয়েন্সি কার্ভ। এখন ওইটার মাঝখানে যে টপটা, ওইটা কিভাবে নির্ধারণ হবে ওই কার্ভটা, সেইটাই হলো সেন্ট্রাল টেন্ডেন্সি। অর্থাৎ এটা সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা কি বলতেছি? অ্যারাউন্ড দ্য সেন্টার অফ দ্য ভ্যালুস, অর্থাৎ একটা মানের সেন্টার, মধ্যকটা কীভাবে নির্ভর করবো সেটাই হলো সেন্ট্রাল টেন্ডেন্সি। কীভাবে নির্ধারণ করা যায়? মিন, মোড, মিডিয়ান, 3 ভাবে নির্ধারণ করা যায়। মিন, মোড, মিডিয়ান। মিন আবার কয়েক রকম আছে, অ্যারিথমেটিক, জিওমেট্রিক, হারমোনিক এবং কোয়াড্রেটিক। মিন কি জিনিস? অ্যারিথমেটিক এভারেজ। আচ্ছা, গড় সহজ আলাপ। সাপোজ এখানে কয়েকটা মান দিছে, এই এত 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 এত, এগুলো ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, সবগুলো যোগফল 10টা 10 দিয়ে ভাগ দিলে 82। এই তো হলো মিন, গড় শেষ। গড় করে আমরা ওই যে সেন্ট্রাল টেন্ডেন্সিতে, অর্থাৎ এরকম একটা কার্ভ দেখাইলাম আমরা একটু আগে, সেটার মাঝখানের অংশটাকে আমরা নির্ণয় করতে পারি। এছাড়া আছে মিডিয়ান। মিডিয়ান হলো মধ্যক। কীভাবে নির্ধারণ করা হয়? সাপোজ এখানে 11টা ভ্যালু আছে, হ্যাঁ, বা 10টা ভ্যালু আছে। এদের যে মাঝখানের অংশটা হবে, অর্থাৎ এদিক থেকেও যেটা মিডল, এদিক থেকে এসেও যেটা মিডল, সেইটাই হলো মিডিয়ান। সহজ করা। এখন মিডিয়ান যদি এখানে বেজোড়া সংখ্যা থাকে তাহলে মিডিয়ান হয় একটা, আর যদি জোড়া সংখ্যা হয় তাহলে মিডিয়ান কিন্তু হয় 2টা। যেমন এখানে আছে, এখানে মিডিয়ান যদি অড নম্বর হয় তাহলে তার নির্ণয় করার উপায় হলো n+1/2। n+1, যেমন এখানে 9টা সংখ্যা আছে, তো 9+1/2, তাই 9 রেখে 10/2 হলো 5। 5th নম্বর পজিশনের সংখ্যাটাই হলো মিডিয়ান। তাইলে এদিক থেকে 1 2 3 4 5 নম্বর, এদিক থেকেও 1 2 3 4 5 নম্বরই হলো মিডিয়ান। এছাড়া এই যে এখানে আছে হলো 10টা সংখ্যা। 10টা সংখ্যা থাকলে কিভাবে আমরা নির্ধারণ করব? 10টা সংখ্যা থেকে n/2 একটা প্রথমে, অর্থাৎ 5 নম্বর পজিশনে একটা 10/2 এটা একটা, আর তারপর একটা n/2+1 এটা আর একটা, অর্থাৎ n/2 5 নম্বর আর 6 নম্বর পজিশনে তাইলে একটা। তাইলে এখানে 10টা থাকলে এই 1 2 3 4 5 নম্বরে একটা আছে, 6 নম্বরে একটা, এই 5 আর 6, তাহলে n/2+1 একটা আর n/2 আর একটা, অর্থাৎ 10 থাকলে n/2 5 নম্বর 10/2 সমান 5 নম্বর পজিশনের জিনিসটাও একটা হলো মিডিয়ান, যেমন 10, আর n/2 5
প্লাস 1 6, 6 নম্বর পজিশনে 11 আছে, এটাও একটা মিডিয়ান। এই আর মোড একটা সহজ জিনিস, মোড হলো সবচেয়ে বেশি সংখ্যক যে সংখ্যাটা থাকবে সেটাই হলো মোড। যেমন এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে, এর মধ্যে 2 আছে সবচেয়ে বেশি সংখ্যক, 2 বার আছে, তাইলে এটা একটা মোড। এখানকার মোড হলো 2। ইউনিমোডাল মানে এখানে শুধুমাত্র 2 আছে 2 বার, সো এটা ইউনিমোডাল। আর এখানে দেখেন 2 আছে 3ও আছে 2 বার, তার মানে এখানে 2টা মোড, এখানে 2ও মোড 3ও মোড, অর্থাৎ যে সংখ্যাটা বেশি পরিমাণে থাকবে সেটাই হলো মোড। ট্রাইমোডাল এখানে 2 আছে 2 বার, 3 আছে 2 বার, 7ও আছে 2 বার, একাধিক সংখ্যা আছে, মানে যেটা একাধিক থাকবে সেটাই হলো মোড। এখানে 3টা জিনিস একাধিক আছে, এইটা হলো ট্রাইমোডাল। এই আর কিছু না, এর এখানে মোডই নাই, কোনো সংখ্যাই একাধিক নাই। আচ্ছা, এখন মেজারমেন্ট অফ ডিসপারশন। আমরা যে সেন্ট্রাল টেন্ডেন্সি দেখলাম, এই সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে ধীরে ধীরে কি হবে, ডেভিয়েশন হবে, অর্থাৎ মেইন ভ্যালু থেকে মানগুলো কতটুক ডিসপারশন হলো, কতটুক ডেভিয়েশন হলো, সেটাই হলো মেজার্স অফ ডিসপারশন। কীভাবে মান ডেভিয়েশন করা যায়, অর্থাৎ সেন্ট্রাল ভ্যালু যদি হয় মনে করি যে 50, তো 100 মানে 100টা স্যাম্পলের মধ্যে সবগুলোর মান তো 50 হবে না, 50 কারো হবে 25, কারো হবে 40, কারো হবে 10। এই যে সেন্ট্রাল টেন্ডেন্সি 50 থেকে ধীরে ধীরে কমতেছে, এই যে কমতেছে বা বাড়তেও পারে, এই যে কমা বা বাড়া, এইটা কি বলা হয় ডিসপারশন। আর কিভাবে এই মেজার্স অফ ডিসপারশন কিভাবে আমরা মেজার করতে পারি, রেঞ্জ দিয়ে করতে পারি, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড এরর এবং কোয়ান্টিটেটিভ ডেভিয়েশন, না এই কি বলে কোয়ার্টাইল ডেফিনেশন। তো এগুলোর পরীক্ষায় প্রশ্ন আসে, হুইচ আর দ্য মেজার্স অফ ডিসপারশন, রেঞ্জ, খালি নামগুলো মনে রাখলেই হবে। এছাড়া কোএফিসিয়েন্ট ভেরিয়েন্ট এবং কোএফিসিয়েন্ট মিন ডেভিয়েশন, এগুলোও কিন্তু হলো মেজার্স অফ ডিসপারশন। এগুলো কিন্তু আমাদের সময় পরীক্ষা আসছিল, হুইচ আর দ্য মেজার্স অফ ডিসপারশন। আচ্ছা, এগুলো পড়লেই হবে মোটামুটি। এই যে আবার নর্মাল কার্ভটা চলে আসছে, এই যে মাঝখানের এই অংশটা আমরা মিন মোড মিডিয়ান দিয়ে আমরা কি করব, নির্ধারণ করব। এছাড়া ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে সাপোজ এইটা হলো 50, তাইলে আমি যদি মেজার অফ ডিসপারশন রেঞ্জ হিসেবে নিই, তাহলে 50 থেকে 40, 40 থেকে 30, 30 থেকে 20, এরকম 10 10 করে নিলাম। তো প্রথমে যে 40 থেকে 50 থেকে 40 এটা হলো প্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। 40 থেকে 30 এটা হলো সেকেন্ড স্ট্যান্ডার্ড, 30 থেকে 20 এটা হলো থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত 99% কভার করতে হবে। আবারও এই কার্ভটার কি কি ক্রাইটেরিয়া আছে সেটা দিছে। এটা একটা বেল শেপ হবে, এটার মাঝখানটা নির্ধারিত হবে মিন মোড মিডিয়ান দিয়ে। এছাড়া দুই দিকেই সমান হবে, সিমেট্রিক্যাল, তার মধ্যে এটার মধ্যে 2টি ইনফ্লেকশন থাকবে, এদিকে একটা এদিকে একটা। এছাড়া এরিয়া অফ দ্য টোটাল এরিয়াটা হলো 1, টোটাল এরিয়াটা হলো 1 ধরতে হবে 1। তারপরে মিন মোড মিডিয়ানটা হলো 0, এখান থেকে শুরু করতে হবে এই। এছাড়া প্রবাবিলিটি থেকে প্রশ্ন থাকে, প্রবাবিলিটি মানে হলো সম্ভাব্যতা। আচ্ছা, পি ভ্যালু একটা জিনিস থেকে প্রশ্ন থাকে যে পি ভ্যালু প্রবাবিলিটি কি, একটা ঘটনা হওয়ার সম্ভাব্যতা, অর্থাৎ সম্ভাব্যতা পি ভ্যালু যত বেশি হবে, পি ভ্যালুর মান যত বেশি হয়, তাহলে আমাদের ওই স্যাম্পলটার সম্ভাব্যতা বেশি হয়। সম্ভাব্যতা মানে হলো চান্স বাই চান্স, আর সম্ভাব্যতা এগুলো নেগেটিভ ওয়ার্ড আমাদের জন্য, অর্থাৎ ওই স্যাম্পলটার ভুল বেশি হবে। সম্ভাব্যতা যদি সম্ভাব্য কোনো ঘটনাকে ধরা মানে হলো ওই ঘটনাটা ডেফিনিট না, হ্যাঁ হইতে পারে না হইতে পারে এরকম আর কি। তো এখানে এই যে পি ভ্যালু অর্থ হলো প্রবাবিলিটি মানে হলো একটা ইভেন্ট বাই চান্স, মানে হঠাৎ বা ডেফিনিটভাবে ওইটা হবে এরকম কোনো নয়, ডেফিনিটভাবে হবে এরকম কোনো নয়, সম্ভাব্যতা কতটুকু আর কি। তো এটা নেগেটিভ একটা ওয়ার্ড মনে রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, এখন পি ভ্যালু 0 এটার মানে হলো কোনো ঘটনা ঘটবে না, হ্যাঁ, যেমন রেবিসের ক্ষেত্রে একটা পেশেন্টও বাঁচবে না, সবাই মারা যাবে। এইটা এইডসের ক্ষেত্রে একটা পেশেন্টও বাঁচবে না, সবাই মারা যাবে। এইটা হলো পি, অর্থাৎ পি হলো 0। রেবিজ আক্রান্তের ক্ষেত্রে পি হলো 0। P1 শব্দের অর্থ 100 ভাগ ওই ঘটনাটা ঘটবে, 100 ভাগ ওই ঘটনা ঘটবে, যেমন মানুষের মৃত্যু অবশ্যই হবে, অর্থাৎ P1। এখানে এই যত পি এর মান কমবে তত স্যাম্পলিং এরর এবং চান্স বাই চান্স মানে নেগেটিভ, মানে ওই স্যাম্পলটা খারাপ হওয়ার সম্ভাবনা কমবে। রেজাল্ট তত বেশি সিগনিফিকেন্ট হবে, অ্যাকুরেট হবে। আর যত বেশি সম্ভাব্যতা বাড়বে, বা সম্ভবত আন্দাজি আমি যদি স্যাম্পল নেই, আন্দাজি যদি মান না হয়, তাহলে তত বেশি ওখানে ভুল হবে এবং রিয়ালিটি কম থাকবে এবং রেজাল্ট হবে ইনসিগনিফিকেন্ট, ভালো রেজাল্ট হবে না। হ্যাঁ, প্রবাবিলিটি কীভাবে এক্সপ্রেস করা হয়,
এই যে পি লেস দেন 0.05, পি লেস দেন 0.01, পি লেস দেন এরকম পি দিয়ে প্রকাশ করা হয় এবং একটা মান দেওয়া হয়। এখন পি 0.05 এটা পরীক্ষায় প্রশ্ন আসে, পি 0.05 এটার মানে কি? পি 0.05 মানে হলো 1000টা যদি কেস নাও, 100টা যদি কেস নেওয়া হয়, এটা পয়েন্টটা তুলে দিল 1 আর 0 এর জন্য 0 আর 5 এর জন্য 0, মানে এটাকে যদি আপনি ভগ্নাংশ আকারে প্রকাশ করেন তাহলে হলো 5/100 হয়। এটার মানে হলো 100টা স্যাম্পল যদি নেন তার মধ্যে 5টা হলো আপনার প্রবাবিলিটি, মানে 5টা স্যাম্পল বৃথা বা 5টা স্যাম্পল ভুল আর কারেক্ট স্যাম্পল হলো বাকি 95টা। এরকমভাবে 0.05 মানে হলো এটা। 0.01 মানে হলো 100টার মধ্যে একটা স্যাম্পল হলো ভুল, 99টা অ্যাকুরেট। আর এইটা যদি 0.001 হয় তাহলে 1000-এর মধ্যে একটা, কারণ এই পয়েন্ট তুলে দিলে 1 আর দুইটার জন্য দুইটা 0। 1000-এর মধ্যে একটা, 1000টা স্যাম্পল যদি নেন একটা হবে আপনার ভুল, তার মধ্যে 9,999টা হলো ঠিক। অর্থাৎ পি ভ্যালু যত ছোট হবে তত প্রবাবিলিটি ভালো হবে, মানে প্রবাবিলিটি তত কমবে এবং অ্যাকুরেসি তত বাড়বে। তো এই জন্য এই যে যত ভালোর দিকে যাইতে থাকে তত স্টার দেওয়া হয়। তার মানে পি 0.05 একটা স্টার পাবে, তার মানে 100টার মধ্যে 5টা ভুল, এখানে 100টার মধ্যে একটা ভুল তাহলে 2টা স্টার, আর 1000টার মধ্যে একটা ভুল তাহলে 3টা স্টার পাবে হলো পয়েন্ট পি 0.001, পি লেস দেন 0.001। লেস পি রিয়েলিটি মোর, যদি পি বেশি হয় রিয়েলিটি লেস, সম্ভাব্যতা ইয়ে হয় আর কি। এই এখন এখানেও তাই। আচ্ছা, লেভেল অফ সিগনিফিকেন্স কাকে বলতেছি? ওই যে পি ভ্যালু উপরে নির্ভর করেই হলো লেভেল অফ সিগনিফিকেন্স। অর্থাৎ পয়েন্ট পি যদি হয় 0.05, এটার নাম হলো 5%, লেভেল অফ সিগনিফিকেন্স হলো 5%। আচ্ছা, এটার মানে হলো যে 5টা প্রবাবিলিটি হলো 5%, 5টা 100টার মধ্যে প্রবাবিলিটি হলো 5টা, অর্থাৎ 95% অ্যাকুরেট, 5টা হলো ভুল, এরকম। তাইলে এই কে বলে লেভেল অফ সিগনিফিকেন্স কিছুই না, পি ভ্যালুটাকে পার্সেন্টেজে প্রকাশ করানো। তাই পি ভ্যালু যদি কম হয় তাহলে পি ভ্যালু যদি যত কম হবে, এই যে বক্সটা থেকে প্রশ্ন আসে, তো সেখানে বাই চান্স শব্দটা কিন্তু নেগেটিভ, মানে ভুল, আর মানে ভুল স্যাম্পলিং হোক আর অথবা সেটাকে ভুল রেজাল্ট হোক, সেটাকে বাই চান্স বলা হয়। তো বাই চান্স অথবা আমরা এটা এমনিতেও ব্যবহার করি, বাই চান্স হয়ে গেছে মানে হঠাৎ হয়ে গেছে, তার মানে এটা অ্যাকুরেট কোনো স্যাম্পলিং নয়, অথবা স্যাম্পলিং এরর। তার মানে পয়েন্ট পি যদি কম মান হয় তাহলে স্যাম্পলিং এরর কম হয় এবং বাই চান্সের মানটা কম থাকে। আচ্ছা, এছাড়া টেস্টের রিয়েলিটি বেশি থাকে। নাল হাইপোথিসিস রিজেক্টেড। নাল হাইপোথিসিস হলো সেই হাইপোথিসিস কাকে বলতেছি এবং নাল হাইপোথিসিস কাকে বলতেছি আমরা একটু পড়ব। হাইপোথিসিস কিছুই না, হাইপোথিসিস হলো একটা ধারণা। হ্যাঁ, তো এই ধারণা যদি একটা কোনো কিছু সম্বন্ধে থিসিস মানে ডেফিনিট জিনিস পাওয়া, আর হাইপোথিসিস মানে ধারণা। তা আমরা একটা স্যাম্পল নিলাম, সেখানে ধারণার সংখ্যা যদি বেশি থাকে তাহলে স্যাম্পলটা অ্যাকুরেট হয় না। তো এখানে হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দেওয়া হলো, অর্থাৎ এখানে কোনো হাইপোথিসিস নাই, সেখানে অ্যাকুরেট ভ্যালু বেশি হচ্ছে। তার মানে পি যদি কম হয় সেখানে হাইপোথিসিস থাকে না, অ্যাকুরেট ভ্যালু বেশি থাকে। তো এই নাল হাইপোথিসিসও কিন্তু একটা নেগেটিভ জিনিস। হ্যাঁ, তার মানে পি ভ্যালু যদি কম হয় তাহলে হাইপোথিসিস সেখানে থাকে না, নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে যায় আর কি, আর স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট রেজাল্ট হয়। আর পি ভ্যালু যদি 0.05-এর উপরে হয় তাহলে এগুলো সবগুলো উল্টা হবে। এই জন্য যদি কোনো স্যাম্পলের পি ভ্যালু 0.05-এর নিচে হয় তাহলে সেটাকে রেজাল্ট হিসেবে নেওয়া হয়, আর পি ভ্যালু যদি 0.05-এর উপরে না হয় সেটাকে সিগনিফিক্যান্ট রেজাল্ট হিসেবে ধরা হয় না। এই জন্য 0.05টাকে স্ট্যান্ডার্ড একটা বা 5% স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পি এর মান 0.05, এটা হলো একটা স্ট্যান্ডার্ড মান। এটার উপরে আর নিচে নির্ধারিত হয় আমরা ওই স্যাম্পলটা নিব কি নিব না। এই নাল হাইপোথিসিসে কি, হাইপোথিসিস কি? এটা একটা ধারণা। আর নাল হাইপোথিসিস কি? It is the statement of quality or hypothesis of no difference between sample or statistics. যাই হোক, হাইপোথিসিস একটা ধারণা, এই ধারণা করে একটা স্যাম্পল নেওয়া হলো। হ্যাঁ, এটা একটা স্যাম্পলের মধ্যে ধারণাযুক্ত স্যাম্পল কতটুকু আছে সেটাই হলো হাইপোথিসিস আর কি। তো হাইপোথিসিস যেখানে বেশি থাকে সেই স্যাম্পলটা রিয়েলিস্টিক কম হয়। এগুলো লাগবে না। এই পি ভ্যালু সম্বন্ধে আবার এখানে আসছে, পি ভ্যালু যদি 5-এর উপরে হয় ইনসিগনিফিকেন্ট, 0.05-এর নিচে হয়, 0.05-এর উপরে হয় 0.05-এর নিচে হয় সিগনিফিকেন্ট, 0.01-এর নিচে আরও সিগনিফিকেন্ট, 0.001-এর নিচে হাইলি সিগনিফিকেন্ট। এগুলো লাগে পরীক্ষায়, কোনটা কি এগুলো পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে। এবার আসি স্টাডি ডিজাইন। স্টাডি কয় ধরনের আছে?
স্টাডি অর্থাৎ কোনো কিছু নিয়ে আমরা যদি থিসিস বা স্টাডি করি সেটা দুই ধরনের, একটা হলো অবজারভেশনাল স্টাডি আর একটা হলো এক্সপেরিমেন্টাল স্টাডি। আমরা এক্সপেরিমেন্ট চালাবো আর একটা হলে অবজার্ভ করব, যেমন এই যে সুনামির পরে হেলথ হ্যাজার্ড, ওটাতে আমার কিছুই করে নাই, আমি শুধু অবজার্ভ করব। আর এক্সপেরিমেন্ট আমরা কী করতে পারি, যেমন র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করে এগুলো ট্রায়াল দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করে করতে পারি। এছাড়া অবজারভেশনাল স্টাডি, এই যে অবজারভেশনটা কয় ধরনের অবজারভেশন হতে পারে, ডিসক্রিপটিভ এবং অ্যানালাইটিক, এটা কিন্তু পরীক্ষায় আসে, হুইচ আর দিস ডিসক্রিপটিভ, হুইচ আর দ্য অ্যানালাইটিক। কেস কন্ট্রোল, কোহোর্ট এবং ক্রস সেকশন সেগুলো হলো অ্যানালাইটিক, আর কিছু আছে ডিসক্রিপটিভ। আচ্ছা, অ্যানাদার ক্লাসিফিকেশন অফ অবজারভেশনাল স্টাডিজ, এগুলো কোনগুলো নিচে পরীক্ষা প্রশ্ন আছে, কোনগুলো অবজারভেশনাল স্টাডিজ, রেট্রোস্পেক্টিভ, প্রোস্পেক্টিভ, তারপরে হলো কেস কন্ট্রোল, কোহোর্ট, ক্রস সেকশনাল এগুলো। এছাড়া ডিসক্রিপটিভ আর অ্যানালাইটিক এগুলো। আর এক্সপেরিমেন্টাল কোনগুলো, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, র্যান্ডমাইজ ক্লিনিক্যাল ট্রায়াল, এগুলো এই দুটো হলো এক্সপেরিমেন্টাল, আর বাকি সবগুলোই হলো অবজারভেশনাল। তো পরীক্ষায় পরীক্ষায় প্রশ্ন আসে কোনগুলো অবজারভেশনের উদাহরণ, কোনগুলো এক্সপেরিমেন্টাল স্টাডির উদাহরণ, এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, কেস কন্ট্রোল কাকে বলতেছি, এখানে আমরা একটা স্টাডি করব যেখানে একটা কেস থাকবে আর একটা হলো কন্ট্রোল থাকবে। কেস কি আর কন্ট্রোল কি, যেমন স্মোকিং করে এরকম রুগীদেরকে নিয়ে আমরা কি করব, এক্সপেরিমেন্ট করব। তো দেখা গেল যে এতগুলো রুগী আমরা একটা নির্দিষ্ট এলাকায় এতগুলো মানুষ স্মোকিং করে, তাদের মধ্যে লাং ক্যান্সার হয়েছে এতজনের, এইগুলো হলো কেস। আবার স্মোকিং করার পরেও লাং ক্যান্সার হয় নাই, এগুলো হলো কন্ট্রোল। এই কেস আর হলো কন্ট্রোলের ডিফারেন্স। আচ্ছা, কোহোর্ট স্টাডি কী জিনিস, একটা বিশাল পপুলেশন আমরা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল মানে আন্দাজি আমরা সিলেক্ট করব, এবং তাদের মধ্যে থেকে আমরা দেখব, তাদের মধ্যে থেকে আমরা অবজারভেশন করব একটা নির্দিষ্ট জিনিসের। হ্যাঁ, কোহোর্ট স্টাডি নির্দিষ্ট একটা লম্বা সময়, যেমন এই যে ওরাল পিল, একটা নির্দিষ্ট পপুলেশন সিলেক্ট করে আমরা দেখলাম তারা ওরাল পিল খায়। তো এই ওরাল পিল যে তাদেরকে খায়, তাদের এই ওরাল পিলের কারণে কি কি সমস্যা হচ্ছে 5 বছর ধরে আমি অবজার্ভ করব, সেটাই হলো কোহোর্ট স্টাডি। এখন কেস কন্ট্রোল আর কোহোর্ট স্টাডির মধ্যে কিছু পার্থক্য, এটা থেকে অনেক সময় প্রশ্ন হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা হলো রেয়ার ডিজিজে করা হয়, এটা হলো কমন ডিজিজে করা হয়, এটা হলো শর্ট টার্ম স্টাডি, শর্ট স্টাডি টাইম লাগে, এটা অনেক সময় লাগে। এটা হলো স্মলার নাম্বার অফ অবজেক্ট লাগে, এটা লার্জ নাম্বার, বিশাল একটা এরিয়া, এখানে বায়াস থাকে, এখানে হলো বায়াসনেসের কম। বায়াস কেন থাকে, কারণ এখানে আমি কেসটা নিজে সিলেক্ট করতেছি। হ্যাঁ, আর এখানে একটা নির্দিষ্ট পপুলেশন, একটা নির্দিষ্ট একটা এলাকার মানুষকে আমরা সিলেক্ট করতেছি আর কি। ডাটা কালেকশন এখানে রেট্রোস্পেক্টিভলি করা হয়, এখানে হলো প্রসপেক্টলি, অর্থাৎ এখানে আমি রোগটা হবে তারপরে যে ডাটা কালেকশন করব, আর এখানে ডাটাটা রেট্রোস্পেক্টিভ কালেকশন করব, যাদের ক্যান্সার হয়েছে ওদেরকে আমি আগেই সিলেকশন করব। এই এখানে মানে এই যে স্মোকিং করার ফলে কতজন হলো, এটার থেকে আগে স্মোকিং করে ফেলছি, এখন কয়জনের ক্যান্সার হলো, আগে আমি ক্যান্সারের লোকজনকে সিলেক্ট করে ফেলবো। এই সো এটা একবার রিডিং দিয়ে রাখবেন, এটা লাগে পরীক্ষায়। আর এক্সপেরিমেন্টাল স্টাডি কী কী আছে নামগুলো পড়লেই হবে, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, ফিল্ড ট্রায়াল, কমিউনিটি ট্রায়াল, এগুলো ট্রায়ালগুলো সব এক্সপেরিমেন্টাল। এবার আসি ক্লিনিক্যাল ট্রায়াল কাকে বলা হয়, এই যে ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া হচ্ছে, এগুলো হলো ট্রায়াল দেওয়া হচ্ছে। ট্রায়াল কিছুই নয়, আমরা একটা ওষুধ হোক বা একটা ভ্যাকসিন হোক, একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর মাঝে এক্সপেরিমেন্ট চালাবো, সেটাই হলো ট্রায়াল। হ্যাঁ, ট্রায়াল কী কী ধরনের আছে, একটা হলো ব্লাইন্ড ট্রায়াল, সিঙ্গেল ব্লাইন্ড ট্রায়াল। সিঙ্গেল ব্লাইন্ড ট্রায়ালকে আমি যে ভ্যাকসিনটা দিচ্ছি বা একটা প্লেসিবো ওষুধ খাওয়াচ্ছি, এটার ফলে তার কি রিয়াকশন হয় বা তার উন্নতি হয় কিনা এটা আমি অবজার্ভ করব, এই তো হলো ট্রায়াল। এখন আমি এক্সপেরিমেন্ট চালাচ্ছি পেশেন্টের উপরে, আর আমার একজন অবজারভার আছে, মনে করেন আমার প্রফেসর। এখন আমি যে প্লেসিবো বা ইনজেকশন বা ভ্যাকসিনটা পেশেন্টকে দিলাম, পেশেন্টকে কোভিড একটা ভ্যাকসিন দিলাম, সেটা পেশেন্ট জানে না, কিন্তু সেই ভ্যাকসিনটা সম্বন্ধে আমি জানি, আমার প্রফেসর জানে, এই যে একজন জানে না শুধু, সেই জন্য হলো সিঙ্গেল ব্লাইন্ড। ডাবল ব্লাইন্ড কাকে বলা হয়, আমিও জানি না এই ভ্যাকসিন সম্বন্ধে, আমি যে দিচ্ছি, রুগীও জানে না, কিন্তু আমার যে অবজারভার আছে অর্থাৎ আমার প্রফেসর উনি জানে, এটা হলো ডাবল ব্লাইন্ড ট্রায়াল, দুইজন ব্লাইন্ড। ট্রিপল ব্লাইন্ড হলো আমিও জানি না, রুগীও জানে না, আমার প্রফেসরও জানে না, এই তিনজনই আমরা কিছুই জানি না এই ভ্যাকসিন সম্বন্ধে, সেটাকে বলা হয় ট্রিপল ব্লাইন্ড ট্রায়াল। আচ্ছা, কী কী ধরনের হতে পারে, যে ভ্যাকসিন হতে পারে, কন্ট্রাসেপশন ট্রায়াল হতে পারে এইটা। তবে এই ট্রায়াল নেওয়ার আগে অবশ্যই পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে সম্বন্ধে, যে আমি আপনাকে এই ধরনের একটা ওষুধ দেবো, তার রিটেন কনসেন্ট লাগবে, কিছু আছে আর কি, প্রিরিকুইজিট আছে, অবশ্যই পেশেন্টকে কনসেন্ট নিতে হবে। এটা কি করতে হবে, এখানে বায়াস থাকা যাবে না। তারপরে হলো
অবশ্যই পেশেন্টকে কনসেন্ট নিতে হবে, এই ধরনের কিছু মানে পেশেন্টকে একবারে না জেনে দেওয়া যাবে না আর কি। তো ক্লিনিক্যাল ট্রায়াল এই ধরনের। তো ক্লিনিক্যাল ট্রায়াল কিন্তু এই ভ্যাকসিনগুলোরও হলো, কোভিড সামনে চলে গেল, কোভিড ভ্যাকসিনেরও কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল কয়েক ধাপের ট্রায়াল শেষ করে তারপরে ভ্যাকসিনগুলো বাজারে চলে আসছে। এখানে কিছু প্রশ্ন আছে, আপনারা একটু সলভ করবেন, ট্রু ফলস দেওয়াই আছে, এগুলো আর কিছু বলবো না। এরপরে ফার্মাকোলজি আসি। ফার্মাকোলজির সম্বন্ধে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই, আমি বলছি 2টা থেকে 3টা প্রশ্ন হয়। এই যে এই পেজটা আমি কয়েকবার পড়াইছি, যে সার্জিক্যাল ইনফেকশনের অ্যান্টিবায়োটিকগুলো। এখন এই যে অ্যান্টিবায়োটিকগুলো 2-3 বার আমি বলছি, এই পেজটা থেকে পড়বেন, 2টা কমন পাবেন, সহজ আলাপ। তো আর কিছু এখানে বলার নেই। যেটা লাগে আর একটা হলো পেন কিলার লাগে। এখন পেন কিলার আপনি কীভাবে পড়বেন, পেন কিলার পড়ার এই যে 2টা জিনিস, এই বক্সটা পড়বেন, NSAID লাগে, NSAID অ্যাকর্ডিং টু কক্স আইসোএনজাইম সিলেক্টিভ, নন সিলেক্টিভ NSAID, অর্থাৎ এরা বোথ সাইক্লোঅক্সিজেনেস 1 এবং সাইক্লোঅক্সিজেনেস 2 দুই পাথওয়েকে বন্ধ করে। কোন কোন ড্রাগস তার শুধু নাম পড়বেন, এই যে সেগুলোর সব নাম। সিলেক্টিভ কক্স ইনহিবিটার, কক্স 2 ইনহিবিটার আছে আর কি, কক্স 2 সিলেক্টিভ ইনহিবিটার আছে, সেগুলোর শুধু নাম পড়বেন, শেষ, আর কিছু করা লাগবে না আপনার। এছাড়া লো এফিকেসি, মডারেট এফিকেসি, হাই এফিকেসির NSAIDগুলোর নাম পড়বেন, শেষ। আর এছাড়াও শর্ট অ্যাক্টিভ, ইন্টারমিডিয়েট অ্যাক্টিভ, লং অ্যাক্টিভ NSAIDের নাম পড়বেন, এই এতটুকু পড়লেই হবে। সেন্ট্রালি অ্যাক্টিং এদের মধ্যে কিছু কিছু NSAID আছে, ওগুলো আমরা যেমন প্যারাসিটামল এগুলো আছে। তো আর কিছু সেন্ট্রালি অ্যাক্টিং পেইন কিলার আছে, যেমন প্যাথিডিন, মরফিন, ওগুলোর নাম বললেই হবে। এখান থেকে একটা প্রশ্ন হয়, একটা পেইন কিলার, একটা অ্যান্টিবায়োটিক, এই আর কিছু না। তো সবাই ভালোভাবে পরীক্ষা দেন, আর পরীক্ষাগুলো আমরা নিচ্ছি, সেগুলোকে অ্যাটেন্ড করেন। সবাইকে ধন্যবাদ।